ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মুজতবা খামেনি। পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়, প্রতিশোধ নেবে আফগানিস্তান। জানাবো ইরানে যুদ্ধ লাভে রাশিয়া, চাপে বাংলাদেশ সহ বহু দেশ। এবং সর্বশেষ জানাবো পারমাণবিক শক্তি চালিত রণতরী জ্বলছে, অসহায় ৬০০ মার্কিন নাবিক। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই দাবি করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। দাবিটি সত্য হলে চলমান যুদ্ধে এটি হবে সবচেয়ে উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ডগুলোর একটি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। লারিজানিকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল গত শুক্রবার তেহরানে আয়োজিত আল কুদস দিবসের সমাবেশে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন। ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিত্ব লারিজানি। তিনি একসময় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেন। এছাড়া তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডারকেও হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে ৬ বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে থাকা গোলাম রেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে। বাসিজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। তবে এই দাবির বিষয়েও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মুজতবা খামেনি। মার্কিন ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে তাকে মস্কো পাঠানো হয়েছে, এক প্রতিবেদনে জানিয়েছে কুয়েট ভিত্তিক সংবাদ মাধ্যম আল জারিদা। প্রতিবেদনে বলা হয়েছে গত ১২ মার্চ বৃহস্পতিবার মুজতবা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় ভ্লাদিমির পুতিনের। তারপর ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কো যান মুজতবা। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল জারিদা, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদ মাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, আমরা এ ধরনের প্রতিবেদনে কখনো কোনো মন্তব্য করতে পারি না। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন মুজতবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মুজতবা খামেনির স্ত্রীও নিহত হন এবং মুজতবা নিজে হন আহত। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মুজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মুজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে মুজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়। উল্লেখ্য, ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ২০২৪ সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে আর আলোচনা নয়, প্রতিশোধ নেবে আফগানিস্তান। প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুটির পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। সোমবার আফগানিস্তান অভিযোগ করে রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়। আফগানিস্তানে তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে এক পোস্টে দাবি করেন, পাকিস্তানের এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। পাকিস্তানের চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে। পাকিস্তান আফগানিস্তান কি যুদ্ধ লেগেই যাচ্ছে? মুজাহিদ বলেছেন, হামলায় হতাহতের জবাবে বদলা নেবে তালেবান। এসব হামলার পরিণতি ভোগ করতে হবে বলে জানান আফগানিস্তানের এই কর্মকর্তা। এছাড়া তালেবানের একজন মুখপাত্র সুহেল শাহিন এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানের এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।
ইরানে যুদ্ধ, লাভে রাশিয়া, চাপে বাংলাদেশ সহ বহু দেশ। খুব কম ক্ষেত্রেই কোনো যুদ্ধে কেউ একপক্ষ স্পষ্টভাবে জয়ী হয় না, আর বেশিরভাগ সময়ই সবথেকে বেশি মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে। বৈশ্বিক জ্বালানি বাজার আর সরবরাহ ব্যবস্থা যখন বিপর্যস্ত, পৃথিবীর কিছু দেশ তখন তৈরি হচ্ছে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে। তবে এই বিশৃঙ্খলার মধ্যেই কিছু দেশ আবার নতুন করে কৌশলগত সুযোগ খুঁজছে। ইরানের উপরে মার্কিন ইসরায়েলি যুদ্ধ উপসাগরীয় অঞ্চল এবং সারা বিশ্ব জুড়েই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলি অস্থিতিশীল হয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্য জুড়েই হাজার হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তবে যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরেও এর প্রভাব পড়ছে। কোথাও তেলের দাম বেড়ে গেছে, কোথাও আবার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীদেরও খরচও বেড়ে গেছে। তবে এই আলোড়নের ফলে কোন দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারাই বা লাভবান হবে? রাশিয়া। ইরান রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশ, আবার তাদের সামরিক সহযোগীও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার ঘটনা রাশিয়ার আরও একটি কূটনৈতিক পরাজয়। এর আগে মস্কোর ঘনিষ্ঠ সিরিয়ার বাসার আল আসাদের পতন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনার পরে খামেনির হত্যার পরে রাশিয়া আবারও সেরকমই একটা পরিস্থিতিতে পড়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ফলে রাশিয়া কিছুটা লাভবান হবে ইউক্রেন যুদ্ধে, কারণ মার্কিন সামরিক রসদ এখন ইরানের সঙ্গে যুদ্ধের কাজে সরিয়ে নেওয়া হচ্ছে। প্যারিস ইনস্টিটিউট অফ পলিটিক্যাল সায়েন্সের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগী অধ্যাপক নিকোল গ্রেজাভস্কি বিবিসির রাশিয়ান বিভাগকে ব্যাখ্যা দিয়েছেন। প্যাট্রিয়ট মিসাইল আর মিসাইলরোধী অস্ত্রের মজুদ কমে আসায় রাশিয়ার সুবিধা হবে, কারণ ইউক্রেন যে মিসাইল বাজার থেকে কিনতে পারত তা সংকুচিত হয়ে গেছে। আবার ইরানের শাহেদ ড্রোন এখন আরও বেশি সংখ্যায় তাদের নিজেদেরই প্রয়োজন, কিন্তু তার ফলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেই ড্রোন ব্যবহারের উপরে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ইউক্রেন যুদ্ধের গোড়ার দিকের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইরানের উপরে সামরিক সহযোগিতার জন্য নির্ভর করত রাশিয়া, সেটা 2022-23 সাল। সেই সময় শাহেদ ড্রোন দিয়েছিল ইরান। আরও গুরুত্বপূর্ণ হল ওই ড্রোন তৈরির কৌশল আর লাইসেন্সও দিয়ে দিয়েছিল তারা। বিবিসিকে বলেন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের ইউরেশিয়া অঞ্চলের পরিচালক হান্না নট। তিনি বলেন, এখন এমন একটা পর্যায়ে যুদ্ধটা পৌঁছে গেছে যেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানোর জন্য রাশিয়ার আর ইরানকে প্রয়োজন নেই। শাহেদ ড্রোন এখন রাশিয়া নিজেই তৈরি করতে পারে। আবার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে যেভাবে জ্বালানি তেল আর গ্যাসের দাম অত্যধিক বাড়ছে, সেখান থেকেও রাশিয়ার কিছুটা আর্থিক সাশ্রয় হতে পারে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাশিয়া বেশ ভালো রকম অর্থনৈতিক টানাটানিতে আছে। রাশিয়ার কেন্দ্রীয় বাজেট নির্ভর করে দেশটির তেল রপ্তানির ওপরে। তারা ব্যারেল প্রতি $59 তেল রপ্তানি করত, কিন্তু এক পর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম $120 পৌঁছে গিয়েছিল এক লাফে। ওদিকে উপসাগরীয় অঞ্চলের তেল শোধনাগারগুলো তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে। তাই রাশিয়া এখন চীন আর ভারতের মতো বড় বাজারে আরও তেল রপ্তানি করতে পারে। রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ কমিয়ে দেওয়ার জন্য আগে ভারতকে বলা হচ্ছিল, কিন্তু কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র তাতে ভারতকে কিছুটা ছাড় দিয়েছে, অন্তত আগামী মাসের জন্য। বলেন আন্তর্জাতিক শক্তি ও পণ্য বাজারের তথ্য সংগ্রহ করে এমন একটি সংস্থা আর্গাসের প্রধান অর্থনীতিবিদ ডেভিড ফাইফ। চীন। ইরান যুদ্ধের কারণে চীনের ওপরে এখনও কোনো বড় প্রভাব পড়েনি, কিন্তু তবুও তারা চাপটা অনুভব করবে। সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী চীন যে পরিমাণ তেল আমদানি করে তার মাত্র 12% ইরান থেকে। আবার চীন বেশ কয়েক মাস চলার মতো তেল ইতোমধ্যেই মজুত করে রেখেছে, আর তারপরে সহজেই তারা রাশিয়ার সহায়তা চাইতেই পারে। ফাইফ বলেন, তবে তাদের রপ্তানি নির্ভর শিল্পক্ষেত্রে আঘাত আসবে। চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপির 20% আসে রপ্তানি থেকে। জমির দামে অতি মন্দা আর ভোক্তা পর্যায়ে ব্যয় হ্রাস পাওয়ার কারণে আগে থেকেই ধুঁকছে চীনের অর্থনীতি। তাই রপ্তানি হয়ে উঠেছে তাদের অর্থনীতিকে সচল রাখার একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। হরমুজ প্রণালী ও তার আশপাশের অঞ্চলে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় অবশ্য চীনের খুব একটা সমস্যা হবে না, কিন্তু পশ্চিমা বিশ্বে চীনের উৎপাদিত পণ্য পাঠানোর জন্য তাদের আটলান্টিক অঞ্চলে পৌঁছানোটা খুব জরুরি। আবার আরব উপদ্বীপের অন্যদিকে বাব এল মানদেব প্রণালী, যেটি ইউরোপ, এশিয়া আর আফ্রিকার মধ্যে সংযোগ রক্ষা করে, সেখানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইয়েমেন ভিত্তিক হুতিরা কয়েকটি হামলা চালিয়েছে।
বিবিসি নিউজকে জানিয়েছেন লোহিত সাগরে জাহাজ চলাচল আবারও ভালোমতো বিঘ্নিত হবে। দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে যেসব জাহাজ এশিয়া থেকে আটলান্টিকের দিকে যেতে চায় তাদের আফ্রিকার দক্ষিণে কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হবে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য অঞ্চলের বিশেষজ্ঞ নীল কুইলিয়াম বলছিলেন এতে খরচ অনেক বাড়বে। এই যাত্রাপথে 10 থেকে 14 দিন বেশি সময় লাগবে। পণ্যের ওপরে নির্ভর করে গড়ে এক একটি জাহাজের অতিরিক্ত প্রায় $20 লাখ খরচ হবে বলছিলেন কুইলিয়াম। ইরান যুদ্ধ চীনের জন্য কূটনৈতিক সুযোগ গড়ে দিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।